দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং এরপরে সেটি নিয়ে অনেক নাগরিকরা প্রতিবাদ জানিয়েছে। প্রায় ২৫০'র বেশি নাগরিক একসঙ্গে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা শুরুটা করতে চাই। বাউল ফকিরদের উপর হামলা হচ্ছে কেন? আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশ্লেষক ও শিক্ষক ডাক্তার জাহিদুর রহমানকে। আর এইসব নিয়ে আজকের প্রথম আলোর বার্তা কক্ষে সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক আমরা চলে যাচ্ছি আজকের অতিথি রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষক ডাক্তার জাহিদুর রহমানের কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যেটি শুরুতে বলছিলাম সেই প্রসঙ্গটায় আসতে চাই। মানিকগঞ্জের বাউল আবুল সরকারকে গ্রেপ্তার নিয়ে পর আজকে পর্যন্ত যা ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে আরো বেশ কিছু ঘটনা এই মানিকগঞ্জে গত ফেব্রুয়ারিতে আরো একটি ঘটনা ঘটে, নারায়ণগঞ্জে ঘটেছে। আরো সারা দেশে বিভিন্ন খবর হচ্ছে অন্তত গত ১ বছরের মধ্যেও। আ বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? মানে এটা কি আগেরগুলোর ধারাবাহিকতা মনে হচ্ছে আপনার কাছে? ধারাবাহিকতা বটেই। তার আগে কেন ঘটছে? মানে একটা সমাজে অপরাধ প্রবণতা থাকে। এটা কম বেশি সব জায়গায় থাকে। আমাদের এখানে শুধু প্লেইন একটা অপরাধ প্রবণতা হিসাবে আমরা এটাকে পড়ব হুম, না। কি পড়ব সেটা পরে আসছে। কিন্তু প্রাথমিকভাবে অপরাধ হয়েছে। হুম, কিছু মানুষ এসছেন একটা প্রতিবাদ জানাতে। তাদের একজন শ্রদ্ধার মানুষ আটক হয়েছেন। হুম। এখানে আটক করাটাকে আমার কাছে আইনের বরখেলাপ বলে মনে হয়। যাই হোক, তারপরেও আইনের মতো করে চলেছে। তারা তাদের মতো করে এসছেন সেটার বিরুদ্ধে জি। কথা বলতে, প্রতিবাদ জানাতে। তাদের উপর হামলা হয়েছে পুলিশের সামনে। পুলিশকে হুম, কনভিন্স করার চেষ্টা করতে দেখেছি আমি। জি। যারা পেটাচ্ছেন, হুম, যারা মানুষকে পিটিয়ে পানিতে ফেলে দিচ্ছেন, আহত করছেন। অথচ আপনার চোখের সামনে যখন কেউ একজন আরেকজনকে পেটাচ্ছে, কথা ছিল যে আপনি তাকে তখনই অ্যারেস্ট করবেন যিনি পেটাচ্ছেন। হ্যাঁ, ইভেন কোন ক্রিমিনালকেও আপনি পেটানো ইস আ ক্রাইম। প্লেইন সেটাই। অ্যান্ড সিম্পল। হুম, একটা রাষ্ট্র, পুলিশ চলবে আইনের মাধ্যমে। সো এখানে একটা ক্রাইমের জায়গা আছে। অন্য একটা জায়গা আছে, আমি সেটা পরে আসছি। এখন ক্রাইম সেই সমাজে বেশি হওয়ার প্রবণতা থাকে যেখানে ক্রাইমের ডেটারেন্ট থাকে না। ক্রাইমের প্রাথমিক ডেটারেন্ট হচ্ছে শাস্তি। হুম, এই সরকারের সময় যদি একটা তালিকা দেই, মাজার ভাঙা, মেয়েরা ফুটবল খেলতে পারবে না, হুম, নাটক বন্ধ, যাত্রাপালা গান বন্ধ, ৫০০ বছরের ঐতিহ্যবাহী মেলা বন্ধ হয়েছে। ১ হুম, বছরও বন্ধ ছিল না। এরকম হুম, মেলা বন্ধ হয়েছে। নারী অভিনেত্রী গিয়ে দোকান উদ্বোধন করতে পারবেন না। নারী রাস্তায় স্মোক করেছে কেন তাকে পেটাতে হবে। এই যে কতগুলো ঘটনা আপনি খেয়াল করবেন, সবগুলো কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আছে, একটা হুম, টাইপ আছে। এবং এগুলোই মূলত তৌহিদি জনতা নামে হুম, একটা ব্যানার নামিয়ে আপনি না যেকোনো কিছু করে ফেলতে পারেন এই পারসেপশন সমাজে তৈরি হয়েছে। যদি ডেটারেন্ট হতো, আমি হুম, মাজার ঘটনায় আসি। মাজার ভাঙার সংখ্যা এই কিছুদিন আগে একটা মাজার হয়েছে রীতিমতো বুলডোজার নিয়ে। জি, তো মাজার ভাঙার ঘটনা এখন ২০০'র কাছাকাছি। আমি ধরে নিলাম সরকার শুরুতে খুব শক্তিশালী ছিল না। পুলিশ খুব কনফিডেন্ট ছিল না। ৫, ১০, ১৫, ২০, ২৫, কিন্তু ৫০ সেটা আসলে পর্যন্ত কতদিন? কতদিন? এরপর আপনি কি করেছেন আসলে? এই ঘটনাগুলো। তার মানে সমাজে এই বার্তা আছে, এই সরকার মাজার ভেঙে দিলে কিছু করবে না। এই যে একজন বাউলকে নেয়া হলো। এর আগে বাউল বা ফকির এরকম একজন মানুষকে ধরে চুল কেটে চুল দেয়া হয়েছিল। কেটে হ্যাঁ, দেয়া হয়েছে ময়মনসিংহে। হুম, ময়মনসিংহে। হুম, কেন সাহস পেয়েছে? কারণ হুম, আরো অনেকগুলো ঘটনা হুম, ঘটেছে। আবার এই যে এখন আবুল সরকারের বিরুদ্ধে হলো একই কারণ। তার মানে আমাদের প্রাথমিকভাবে সরকারের অপরাধ হচ্ছে সরকার হিসেবে কাজ করছে না। সরকারের কাজ প্লেইন অ্যান্ড সিম্পল। প্রত্যেকটা নাগরিককে তার নাগরিক অধিকার নিশ্চিত করা। এবং সে যদি অন্য নাগরিককে দিয়ে কোন না কোন ধরনের অপরাধের শিকার হয়, দ্রুত সেটার ব্যবস্থা নেয়া। এটা হলো জি, একদম খুবই ফান্ডামেন্টাল কাজ একটা সরকার। আমরা একটা সরকারকে পুষি। আমি এভাবেই বলি জি, সবসময়। আমরা জনগণের ট্যাক্সের টাকায় সরকার পুষি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ, পুলিশ সহ যারা আছে সবাই প্রশাসন। বেতনভুক্ত, হুম, সবাই বেতনভুক্ত। প্রত্যেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেন। এটা তাদের দায়িত্ব। এটা বুঝতে হবে। ওরা হুম, আমাদেরকে চ্যারিটি করছেন না কিন্তু হুম, কেউ। তো ওটা যখন হবে না তখন এই প্রবণতা বাড়বে এবং আপনি তৌহিদি জনতার একটা ব্যানার নিন, কাউকে ধরে পিটিয়ে দিতে চান, আপনি পিটিয়ে দিতে পারেন পুলিশের সামনে। এই পারসেপশন তো তৈরি হলো। এবং সবশেষ যে ঘটনাটা আমরা জি, যেটা নিয়ে মূলত আলাপ করছি সেটা হচ্ছে আবুল সরকারের বিষয়টি। সেখানে কিন্তু একই ঘটনা ঘটেছে। আমরা ১ম দিকে ব্যানারটা দেখিনি। তৌহিদি জনতার ব্যানার নিয়ে আসতো জি, না। এখন তারা সরাসরি ব্যানার নিয়ে আসছে। আমি একটু কোট করতে চাই এই আ বয়াতি আবুল সরকারের স্ত্রীর জি, বিষয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখে থাকবেন জি, অনেকেই যে তিনি অত্যন্ত বিনয়ের সাথে
এবং অত্যন্ত পরিমিতি বোধ আছে তার বক্তব্য রাখার মধ্যে। আমার কাছে অনেকটা সেরকমই মনে হয়েছে। তার নাম আলেয়া বেগম। তিনি অভিযোগ করেছেন, যে অপবাদ দিয়ে আমার স্বামীকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জে নেওয়া হয়েছে সেটা অন্যায় করা হয়েছে, এবং তিনি বলছেন যারা আঘাত করলো, কোর্ট যারা আঘাত করলো, মাথা ফাটাইলো, তারাই আবার ফেসবুকে এসে লাইভে এসে বলতেছে যে আমাদের উপরে বাউলরা হামলা করেছে। তাহলে কত বড় মিথ্যাবাদী। একদম। এবং শুধু সেটা না, যারা এই হামলা করেছে তাদের একটা মিছিলে মানে বাউল ধরে জবাই কর, ধইরা ধইরা জবাই কর স্লোগান হয়েছে। কয়েকবারের পর সেই স্লোগানটা ধরে ধরে জেলে ভর বলা হচ্ছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বাউল ধরে জেলে ভরে দিতে হবে? হ্যাঁ। মানে এই পারসেপশন আমি একটু খুব খোলা আমার মনে হয় যে আগে আমরা শুনেছি যে লিক ধর জেলে ভর, ওইটা এখন মানে উনি মনে করছেন বাউল হলেই তাকে জেলে ভরে দেওয়া যাবে। জবাই করার স্লোগানও এসছে। আমার একটা জিনিস এমনি একটু জানতে ইচ্ছে করে এই তৌহিদি জনতা। একটু কথ্য ভাষায় একটা হ্যাডাম একটা শব্দ আছে না? আমরা খুব বলি। ওনাদের এত হ্যাডাম শেখ হাসিনার সময় কোথায় ছিল? এই প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। দিস ইজ দ্য ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া দীর্ঘদিন গ্লোবালি সেল করার চেষ্টা করেছে। ন্যারেটিভটা কি? আমি দেখেছি ইন্ডিয়ার অনেক লোকজন শেখ হাসিনার সমালোচনাও করেন। এডিটোরিয়াল লেখা হয়েছে। একজনকে তো আমরা খুবই চিনি, শ্রীরাধা দত্ত। উনি শেখ হাসিনার নির্বাচন রিগ করেন। ওনার সময় টাকা চুরি হয়েছে, সেটা র‍্যাম্পেন্ট করাপশন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। সব স্বীকার করেছেন শেখ হাসিনার সময়ই, ২৪ নির্বাচনের আগে। কিন্তু শেখ হাসিনা না থাকলে এখানে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম মাথা ঝাড়া দেবে। সো গ্লোবালি তারা এটা সেল করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা ভালো না, কিন্তু তিনি যদি না থাকেন তাহলে এই সমস্যাগুলো হবে। এখন শেখ হাসিনার সময় এই শক্তি প্রদর্শন সেই অর্থে আমাদের বাউলরা গান টান গাইতে পেরেছেন তো। এখন খেয়াল করে আমরা তাহলে কার ন্যারেটিভ সাপোর্ট করছি? মজার ব্যাপার, 5th অগাস্টের পর ইন্ডিয়ার মিডিয়ার পুরো ক্যাম্পেইনটা কি ছিল? এটা একটা ইসলামিক আপরাইজিং। ডক্টর ইউনূস ইসলামিস্টদের সমর্থনে এসেছেন, which is wrong। কিন্তু যখন আমরা সিরিজ অফ ইনসিডেন্সেস এরকম পাবো, আমি তো অনেকগুলো ঘটনার কথা বললাম, তখন যারা বাংলাদেশকে এইভাবে ফ্রেম করতে চায় এই ন্যারেটিভ। হ্যাঁ, আপনার এই কথাটা আমরা যদি বিপরীত আরেকটা তথ্য বলি, যেমন ধরুন আপনার ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্টের সামনে যে মূর্তিটা ভাঙা হলো, যে স্কাল্পচারটা ভেঙে গুড়িয়ে ফেলা হলো, সেটা তো বাউলদের উপরে আক্রমণ ছিল। এবং সেই সময় এই মুহূর্তে আমরা এইটার রেফারেন্স গুলো এই মুহূর্তে আমাদের হাতে নাই, কিন্তু পত্রিকাতে আছে কিছু হয়েছে, ঘটনাগুলো ঘটেছে। একমত। কিন্তু আমি বলছি সেই সংখ্যাটা যদি চিন্তা করেন এখনকার তুলনায় অনেক কম ছিল। ধরুন পালা গান, বাউল গান থাকলে ওটা করা যাবে না, ওটা চলা যাবে না, এবং সরকার কোন রকম কোন একটা চাপ হলেই সেটার ব্যাপারে এটাও কি কোনোভাবে, এই প্রশ্নটা যদি করি যে কোন কারণে কি এটা মনে হয় কিনা যে যারা এগুলোতে বাধা দিত তারা আসলে আগেও ছিল, এখনো আছে, কিন্তু তারা এখনকার সরকারটাকে দুর্বল অথবা তাদের নিজেদের পক্ষের মনে করছে? দুটোর একটা তো বটেই, একদমই তাই। ওরা ছিলেন, আমি আবারও বলছি, একটা সোসাইটিতে বিভিন্ন মতের মানুষ থাকবেন, এক্সট্রিমিস্ট চিন্তারও মানুষ থাকবেন। প্রশ্ন হচ্ছে সেই সমাজে এক্সট্রিমিজম ডিল করার একটা সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থা আছে, সেটা তো আছেই। সরকারের তো অন্তত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। সো আইদার একেবারেই একমত, যিনি দুর্বল মনে করছেন, ভিজিবলি তো আমরা দেখছি দুটোর একটাই কারণ, আইদার আপনি ইচ্ছে করে তাদেরকে ছাড় দিচ্ছেন, আপনি চাচ্ছেন এগুলো কিছুটা হোক, বা যে গ্রুপটা এটা করছে তাদেরকে আপনি খেপাতে চান না, তাকে আপনি হাতে রাখতে চান আপনার কোনো প্রয়োজনে, যাতে তাকে কাজে লাগাতে পারেন, অথবা আপনি ভয় পাচ্ছেন, দুর্বল। দুটোর একটা তো বটেই, কোনো সন্দেহ নাই। সো এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, কিন্তু দিনের শেষে এই ন্যারেটিভটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? একটা কথা মনে রাখতে হবে, এবার আমি ওই জায়গাটায় আসি একটু, এটা একটু থিওরিটিক্যাল আলোচনায়। আমরা খেয়াল করব বাংলাদেশে ইসলামকে নিয়ে, ইসলামের ইন্টারপ্রিটেশনকে নিয়ে একটা সংকট ঘনিয়ে আসছে। আচ্ছা ধরলাম বাউলরা খারাপ, বাউলরা ভুল। যেমন আমরা যারা তার একটা বক্তব্যকে দিয়েছি, আমরা পালা গান সম্পর্কে ধারণাই রাখি না। পালা গানে বহু সময় শরিয়ত মারফত এরকম একটা ডিবেট হয়। একটা ডিবেটের কোন একটা অংশের রীতিমতো প্রশ্ন শুনে মনে হয় যে ইসলামকে, আল্লাহকে, রাসূলকে ভয়ঙ্কর নেগেটিভ প্রশ্ন করছে। আপনি পালা গানটা শেষেই দেখবেন করতে মেনে নিয়ে ওইটা জায়গায় শেষ হচ্ছে। তার মানে মানুষের মনে কখনো কখনো ধর্মের বিভিন্ন নিয়ম নিয়ে প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নগুলো আমরা অনেকে অপ্রেস বা সাপ্রেস করার চেষ্টা করি। পালা গানে এই প্রশ্নগুলো আমার এত ভাল লাগে ভাবলে, যে আমাদের কত পুরনো ট্রেডিশন, আমরা এই জিনিসগুলো এনে ডিবেট করে শেষে কিন্তু আমরা গিয়ে দেখি মানে আমরা শরীয়ত মারিফত রিপোর্ট ডিবেট, তারপর নারী পুরুষ ডিবেট, নানা ডিবেট ছিল। কিন্তু সবকিছু শেষে একটা জিনিস আমরা সবসময় দেখি, বাউলরা কিন্তু রাজনীতির যে আমাদের যে কথিত রাজনীতি তার থেকে সবসময় দূরে ছিল। এখনো আমরা তাদেরকে দেখি না এটার মধ্যে, এবং তাদের মধ্যে যে মানে এটাকে কি বলবো, যে
আগ্রাসী ভাবটা মানে একেবারেই না। অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা সেটা কিন্তু কখনো তাদের আমি একটু মধ্যে যোগ করতে চাই হ্যাঁ। যে বাউল আবুল সরকারের আবুল স্ত্রী। সরকারের স্ত্রীর একটা জি, মন্তব্য জি, উনি গতকাল জি। একটা চ্যানেলকে বলছেন যে আমাদেরকে হুম, পেটাতে পারে কিন্তু আমরা পাল্টা মার দেব না। হুম, আমাদের হাত মানুষকে মারার জন্য হ্যাঁ, তৈরি হয় নাই। সো হুম, উনারা এরকমই তো। কিন্তু উনারা আক্রান্ত হচ্ছেন কারণ যারা এটা নিয়ে রাজনীতি করতে চায় হুম, তার এই ইস্যু গুলো। আমি এই প্রসঙ্গে একটু যোগ করি। বাংলাদেশে ১ লাখ আহমদিয়া আছেন। হুম, ১ লাখ সাকুল্লা আমি চেক করে হুম, দেখলাম উইকিপিডিয়াতে। তারা তাদের মতো করে আছেন এবং বাংলাদেশের কি ইসলামের জন্য বিরাট থ্রেট তারা তৈরি করছেন। কিন্তু আপনি কিছুদিন আগে দেখলেন একটা বিরাট হুম, সমাবেশ হলো যেখানে হুম, পাকিস্তান, ভারত, নেপাল বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি। এগুলো হুম, উনি ইস্যু না আসলে এবং আহমদিরা এখন পর্যন্ত মার খাওয়া ছাড়া পাল্টা কোনো কিছু করেছে আমরা দেখিনি। তারা মারা গেছেন, তাদের হুম, মসজিদে আগুন দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এরকম নানান ঘটনা ঘটেছে। কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করতে চান হুম, তাদের জন্য এটা ইম্পোর্টেন্ট। এই যে বাউলদের উপরে হামলার মাধ্যমে যে প্রসঙ্গটায় হুম, আসছিলাম, হুম, ইসলামের তো এখন বিপদ যেটা হয়ে দাঁড়াচ্ছে আমি ধরে নিলাম বাউলরা ভালো না, তর্কের খাতিরে। ঠিক আছে? বাউলদের সব গান-টান বন্ধ করে দিলেন। আপনি ধরে নিলেন কাদিয়ানীরা মুসলিম না, অমুসলিম ঘোষণা করে দিলেন। হুম, থিওরেটিক্যালি বললাম। Will you be happy then? হুম। উত্তর হচ্ছে না। আমাদের এখানে ইসলামের যে স্ট্রাকচার এবং আপনারা যা করছেন সেটাও করতে পারেন কিনা? একদম সেটা তো বটেই। কিন্তু তার হুম, আগে বলছি ঠিক আছে হলো তো? হুম, হুম, আমাদের এখানে যে সুন্নি ইসলাম আছে, জি, এর মধ্যে একটা মারাত্মক ক্রাইসিস মাথাচাড়া দিচ্ছে। এটা হচ্ছে একটা গ্রুপ আছে মাযহাব মানেন, আরেকটা গ্রুপ মানেন না, হুম। সালাফিস্ট। এক পক্ষ আরেক পক্ষকে কাফের বলার দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ এরা ফল নিজেদের মধ্যে এখন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। হুম, তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের সমাজে একটা হুম, ধর্মভিত্তিক ফ্যাসিবাদের উত্থানের লক্ষণ দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের ধর্মটা কি? আমি যেটা মনে করি এটাই সঠিক এবং এটা তোমাকে মানতে হবে। হুম। আমার মতামতকে আমি সঠিক মনে করতেই পারি। ওকে। এটা কিন্তু হচ্ছে ধর্মভিত্তিক একটা ফ্যাসিজমের একটা কথা ফ্যাসিজম জি, কথা বলছেন। এটা জি, এক ধরনের তাত্ত্বিক আলোচনা সেদিকে হয়তো যাচ্ছে। কিন্তু জি, এই মুহূর্তের আমার প্রশ্নটা যেটি আমি শুরু করেছিলাম যে তারা যেহেতু অ্যাগ্রেসিভ না অর্থাৎ আমি বাউলদের জি, কথা বলছি, তাদের জীবনাচরণ এবং কথাবার্তায় তারা যেটা বলছেন, শান্তভাবে তারা গান করেন নিজেদের মতন। এক ধরনের শান্তিপ্রিয় তারা বলেও তাই মুখে। কিন্তু তাদের উপরে আ নিয়ে এই যে ঘটনার এবং এটা ধারাবাহিকভাবে এর মধ্যে আসলে রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা? যে ইন্ধনটা এই মুহূর্তে আসলে আরো বেশি উত্তপ্ত সবসময় উত্তপ্ত করে এই জি। বিষয়টা। এখন আরো বেশি উত্তপ্ত করে বা প্রভাব ফেলতে পারে। ইন্ধন তো আছে তার আগে এটা একটা রাজনীতিই আছে। হুম, সেটা রাজনীতিটা কি? হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী সময়ে আমরা যদি এখন আস্তে, আস্তে বাংলাদেশের পলিটিক্যাল পোলারাইজেশন টা দেখি। একদিকে বিএনপি আছে, অপরদিকে আমরা যেভাবেই নেই, পছন্দ করি বা অপছন্দ করি, ইসলামী জোট দলগুলো একটা জোট তৈরির চেষ্টা হুম, হচ্ছে। সো ইসলামী রাজনীতি এবং এই ইসলামী রাজনীতির মধ্যেও নানান রকম হুম। ভিন্নতা আছে। ভিন্নতা আছে একজন আরেকজনের গালাগালিও করেছে। হ্যাঁ, গালাগালিও হ্যাঁ, করেছে হ্যাঁ, প্রচুর। করেছে। জি। আবার তারা এখন একত্র হচ্ছেন। ফলে হুম, ইসলাম যখন এইভাবে রাজনৈতিক হিসেবে সামনে আসে, তাকে কিন্তু অনেকগুলো ইস্যুও তৈরি করতে হয়। তখন হুম, বাউল একটা ইস্যু, হুম, তখন কাদিয়ানী একটা ইস্যু। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে একটা আনসার্টেনিটি, একটা আনস্টেবল অবস্থা হুম, তৈরির চেষ্টা আছেই। এটা এখনো শেষ হয়নি। যদিও সরকারের দিক থেকে আমরা মোটা দাগে মনে করি যে তারা এই ব্যাপারে এখন যথেষ্ট আন্তরিক। কিন্তু স্টিল অনেকগুলো গ্রুপ আছে সরকারের ভেতরে বা সরকারের বাইরে হুম। বিভিন্ন জায়গায়। তারা কোন না কোন ফর্মে একটা কেওস তৈরির চেষ্টা। কিছুদিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরকে কুড়িয়ে দিতে কেন্দ্র হবে। করে আবার গুড়িয়ে দিতে হ্যাঁ, হবে ইত্যাদি, ইত্যাদি শুরু হয়ে গেল। হুম, মানে ওই রায়ের যে পুরো ইমপ্যাক্ট আলোচনা সেটা সরিয়ে ওটাকে ইস্যু করা হলো এবং ওখানে ধারণা করি একটা বড় ধরনের কিছু তৈরি করার চেষ্টা ছিল। সো এইরকম চেষ্টা এটাও আমি সেভাবেও দেখতে পারি যে এখানে রিড করতে পারি যে কিন্তু এখানে এই ধরনের চেষ্টা আপনার কি হতে মনে হয় পারে। বিষয়টা নিয়ন্ত্রিত কিনা? যে তৌহিদি জনতার নামে যে ব্যানারগুলো জি। বা যারা আসছে বা যারা এই কাজগুলো করছে, তারা আসলে রাজনৈতিক কোন শক্তির আসলে নিয়ন্ত্রণে আমি আছে কিনা? একেবারেই মনে করি। আমি মনে করি আছে। আমি সিরিয়াসলি মনে করি আছে। কারণ এই বাউল, কাদিয়ানী বা পালা গান আগে বন্ধ হয়েছে, নাটক বন্ধ হয়েছে, মেয়েরা খেলতে পারবে না। এগুলো তো একটা বিশেষ গোষ্ঠী আছে যারা হুম, রাজনীতিতেও আছে যারা এগুলো পছন্দ করেন না। প্রকাশ্যে বলেন। হুম, প্রকাশ্যে বলেন এবং তারা কেউ আবার এই মুহূর্তে হয়তো ভোট পাওয়ার জন্য খানিকটা লিবারেল আচরণ করেন। কিন্তু তাদের এই নারীরা কেমন আছে, কি অবস্থায় আছে আপনি দেখলেই বুঝবেন তাদের চিন্তাটা আসলে হুম, কি।
সেটা যখন হয় খুব স্বাভাবিকভাবে তারা এগুলো করার চেষ্টা করবে এবং এটার পেছনে অবশ্যই পরিকল্পনা আছে যে কেউ হঠাৎ করে এরকম কিছু করে ফেলার কোনো কারণ বাংলাদেশে নাই। কিন্তু কোন দল, রাজনৈতিক দল কিংবা কোন একটা গোষ্ঠী যদি উশৃঙ্খলতা বা কোন কিছু তৈরি করতে চেষ্টা করে, সরকারের যেটুকু সামর্থ্য আছে, সরকারের যে জায়গা সেখান থেকে তো এটা আমরা সহযোগিতা চাইবো সরকারের কাছে। একদম। আপনি এখন তাদের সেই উদ্যোগ এবং তাদের সামর্থ্য সবকিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেটা আছে কিনা? আমরা আজকে দেখলাম শাহবাগে এই বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল হয়েছে এবং সেখানে যে ধরনের স্লোগান দেওয়া হচ্ছে সেগুলো সরকারকে দোষ দিচ্ছে, দোষারোপ করা হচ্ছে। এই ধরনের বক্তব্যও আমরা শুনেছি যে ভক্স পপ গুলোতে বা প্রতিক্রিয়াগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে একজন আছেন ফরহাদ মজহার, যিনি একজন উপদেষ্টারও পরিবারের অংশ। জি, কাজেই উপদেষ্টারা যেটা জানেন না সেটা তো একদম। আসলে বলার সুযোগ নাই। পত্র-পত্রিকায় সব জায়গায় আসছে। মানে এইটার আসলে ব্যবস্থা ইমিডিয়েট নেয়া যায় কিনা এবং সরকারের পক্ষ থেকে আপনি দুর্বলতা দেখছেন নাকি তারা কৌশলী অবস্থানে আছে? তো ১ম কথাটা হচ্ছে যে এত আমি সমাবেশ হচ্ছে অবশ্যই হ্যাঁ, নির্বাচনকে সামনে রেখেই বলব। হ্যাঁ, স্লোগান হচ্ছে হ্যাঁ, এটা মোটামুটি একটা সফল রাষ্ট্রের লক্ষণ না। একটা সফল রাষ্ট্র মোটামুটি সফল। হুম, ওখানে অপরাধ হবে, রাষ্ট্র spontaneously ব্যবস্থা নেবে। হুম, মানে যখন আপনি একত্র হন, বিচার চাই, গ্রেফতার করো, মুক্তি দাও মানেটা কি? মানে হুম, এই রাষ্ট্রে প্রশাসন, বিচার বিভাগ রাইটফুলি ওয়ার্ক করছে না। হুম, খুব সোজাসাপটা কথা। হুম। এটা itself প্রমাণ করে যে এই সরকারটা ভালো কাজ করছে না। এবং আরেকটা প্রমাণ আছে। সরকারের একজন উপদেষ্টা Facebook এ স্ট্যাটাস দেন। এটা অনেক মাহফুজ আলম দিয়েছেন। অনেকে দেন। হুম। উনাকে আমি প্রশংসা করব না সমালোচনা করব জানি না। উনি হ্যাঁ, অন্তত দেন। উনি হ্যাঁ, মাজার ইস্যুতে হুম, অন্তত আমি উনাকে ৩ বার হুম, স্ট্যাটাস দিতে দেখেছি বা এটা নিয়েও তিনি বেশ ভালো স্ট্যাটাস দিয়েছেন আমি বলব। কিন্তু সরকারের কাছে তো স্ট্যাটাস দেয়া না। এই হুম, যে সরকারের একজন যখন স্ট্যাটাস হুম, দেয় তাতে বোঝা যায় যে সরকার আসলে কাজটা করতে রিল্যাক্টেড। জনাব মাহফুজ আলমের তো কথা ছিল বা জনাব ফরহাদ মজহারেরও হুম, তার পরিবারের সদস্যের মাধ্যমে এটা সরাসরি পৌঁছে দেয়া। হুম। বা জনাব ফরহাদ মজহারের তো নিজেরও অবস্থান ওপ আছে। হুম, একদম উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, হুম, আইন উপদেষ্টা যে কারো সাথে দেখা করতে পারতেন। হুম, এখানে যে প্রসেস আছে সেখানে যা করার কথা এগুলো কিন্তু নিজে দেখা করতেন এবং উনি দেখা করে এসে এটা পাবলিক করলেও ভালো হতো। যে হুম, আমি গেছি এই কারণে ওনার নিজেরই অবস্থান আছে। এগুলো কোনটাই কাজের কাজ আসলে হচ্ছে না। সরকার আমি সত্যিকার অর্থেই মনে করি এতগুলো ঘটনা এতদিন পরও যখন সরকার আসলে ব্যবস্থা নেয় না, এটাতে সরকারের কিছুটা হলেও সায় আছে। আর দুর্বলতাকে আমি আর এত ছাড় দিতে চাই না। কারণ হলো পুলিশ এখন যথেষ্ট সময় গেছে। হুম। তাদের কনফিডেন্স অনেকটাই ফিরে এসছে। আর আমি পাল্টা প্রশ্ন করি, যদি এরকম একটা পেটানোর ঘটনা পুলিশ সামাল দিতে না পারে তাহলে নির্বাচনে কি করবে? সেটা তো একটা যেখানে জায়গায় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এবং ক্ষমতায় যাওয়ার লড়াই ওটা। লড়াই হবে। হুম, শক্তিশালী হুম, রাজনৈতিক দলগুলো, সংগঠিত রাজনৈতিক হুম, দলগুলো তো তাহলে কি করবে? প্লাস যেটা খুবই ভয়ংকর আমি প্রায়ই বলি কথাটা, আমাদের সেনাবাহিনীর সুনামের প্রতি একটা প্রশ্ন তৈরি হবে। কারণ হচ্ছে হুম, সেনাবাহিনী মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন দায়িত্বে আছে অনেক দিন থেকে। হুম। তারা যদি এই জিনিসগুলো ঠিকমতো ট্যাকল সম্প্রতি বাড়ানো হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত। শেষ দিন পর্যন্ত। সো এটা যদি হয় তাহলে কিন্তু দুঃখজনক কথা। যদিও আমরা খেয়াল করেছি ৩২ নম্বরের সেনাবাহিনী যখন শক্ত হয়েছেন তারা সেটা নিয়ন্ত্রণ করতে হুম। পেরেছেন। তো এই সবকিছু মিলেই অনেকগুলো ইস্যুস আছে এবং সেনাবাহিনীর প্রতিও প্রশ্ন আসে। কিন্তু তারপরও আমি সত্যিকার অর্থেই মনে করি সরকার ব্যবস্থা নেয়নি। এর আজ তো মানে এর মধ্যে ক্যামেরার মধ্যে সব ঘটনা সব ঘটেছে। ঘটনা। মানে একটা সরকারের কি করার কথা ছিল? ইনস্ট্যান্টলি গ্রেফতার করা না হয় এরপরে এত কথা এত শোরগোলের পরও গ্রেফতার করে এটা ভিজিবল করা। হ্যাঁ। যে ওরা এটা করেছিল, আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। করে আমরা এই ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে। এই জিনিসটা যদি করতে পারত তাহলে হতো। কিন্তু সরকার যেহেতু এখন পর্যন্ত অত তড়িৎ গতিতে কিছু করছে না, সুতরাং সরকারের খানিকটা সায় আছেই। এটা আমরা ধরে নেব। এবারে আসি, আমরা এই প্রসঙ্গটা থেকে একটু বেরোতে চাই। জি, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে এটা না করলেই হয় না। সেটি হচ্ছে যে যারা এই ঘটনার শিকার হয়েছে সেই বিষয়টি বাউলের স্ত্রী তিনি নিজেও বলেছেন এবং আমরাও দেখছি যে আহত ব্যক্তির যে ৩ জন তারা মাথায় আঘাত পেয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছে। একাধিক সেলাই লেগেছে, এরকম ঘটনাও ঘটেছে। এবং লাঠি দিয়ে যে আঘাতগুলো করা হয়েছিল সেইটা তার মানে খুব স্বাভাবিক সিম্পল যে একটু ধাওয়া দিয়ে বিদায় করে দেওয়া ব্যাপারটা সেরকম না। এটা একদম। আক্রমণই ছিল। এরপরেও তারাই তাদের পক্ষ থেকে আসলে খুবই সফটলি কথা বলা হচ্ছে যে, "আমরা শান্তি চাই, আমরা হানাহানি নয়, আমরা আবুল সরকারের মুক্তিই চাইতে গিয়েছিলাম।" একদম। এই শব্দগুলো শুনলেই বোঝা যায় যে এটা তারা অনেক দুর্বল এবং তারা এগুলোর সামনে ভয় পায়। এইটা মানে নিয়ে একটা শেষ মন্তব্য চাই যে ইমিডিয়েট কি করা যেতে দুর্বলও পারে? না ধরুন হুম, অনেক শক্তিশালী আছি আমি। হুম, হুম, মানে আমার শক্তি থাকলে সেটা অন্যায়ভাবে আমি দেখাবো। হুম, মানে এটা কি মগের মুল্লুক? হুম। আমরা এখন ফান করি যে শেখ হাসিনার সময় এটা মগের মুল্লুক ছিল, এখন মবের মুল্লুক হয়েছে, হ্যাঁ, তাই না? মবের। মানে আমার যদি অনেক শক্তি থাকে সো হোয়াট? আমি তো অসভ্য কোনো বনে জঙ্গলে বাস করি না। হুম, আমি একটা স্টেট এ বাস করি। এই স্টেট এর মধ্যে আমার
কিছু আইন কানুন আছে, নিয়ম আছে, এটা ফলো করছি কিনা সেটা করে আমি জীবন বাঁচাতে চাই। আমি কারো অধিকার নষ্ট করতে চাই না, কেউ করলে আমি সেটার প্রতিকার চাই। প্লেন অ্যান্ড সিম্পল। এই বাউলদের সম্পর্কে অনেক সমালোচনা আছে। ওনারা যে ধরনের জীবনযাপন করেন, ওনারা কেউ অত পড়াশোনা করেছেন, এটা সেটা। অথচ আমি এনাদের কথাবার্তা এবং রিঅ্যাকশন দেখে আমি মুগ্ধ। আমরা সো কল্ড শিক্ষিতরাও যেভাবে কথা বলি, যে ধরনের কথা বলি, মানে যত আমরা অ্যাগ্রেসিভ হই আমরা। একদম মানে আমরা লিস্ট একটা গণতান্ত্রিক সমাজের যোগ্যই না। অথচ সেই জায়গায় আমি মুগ্ধ। আমি সত্যিকার অর্থে এই ঘটনা আমার কাছে এই জিনিসটাই অনেক চমৎকারভাবে সামনে এসছে এবং আবুল সরকারের বেশ কিছু পালা আমি এই সুযোগে দেখলাম। হ্যাঁ। অসাধারণ, অসাধারণ, অসাধারণভাবে উনি এগুলো করেছেন। তার স্ত্রীর কথা এগুলো আমাদের ইয়ের মধ্যে থেকে যাবে। তো যে কথাটা বলছিলাম আসলে সেটাই সবচেয়ে জরুরি। যে ফ্যাসিবাদের কথা, যে আমরা আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা গণতন্ত্রের জন্য যোগ্য কিনা। আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদ, মাফিয়া বলেছি। বলে টলে তারপর কি চেয়েছি আসলে? আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছি। এবং এই কথাটা সবসময় মাথায় রাখার ব্যাপার। সেটাই গণতান্ত্রিক সমাজ যেখানে আপনার অপছন্দের বিষয়ও, যেটা আপনার ভাল লাগছে না, তার সাথে আপনি সহাবস্থান করবেন। যে এক্সট্রিমিস্টরা যারা মনে করেন বাউলদের এটা ঘাট ধরে বন্ধ করা উচিত, তারা মনে করতে পারেন বা তার বিরুদ্ধে তার ক্যাম্পেইন করতে পারেন। কাদিয়ানীরা মুসলিম কি মুসলিম না, এই দেশে আপনি কাদিয়ানীদের কি মাইক লাগিয়ে ওয়াজ শুনছেন? তারা কি তারটা বলতে পারে? কিন্তু অন্যরা তো করছে। সো আপনি মানুষকে বলেন, আপনি যদি মনে করেন মানুষকে বলেন। গিয়ে ওর হামলা করো, এটা পুড়িয়ে ফেলো। এগুলো কিন্তু মারাত্মক ফ্যাসিস্ট আচরণ। একইভাবে বাউলের বিরুদ্ধে যদি আপনার কোনো বক্তব্য থাকে, বাউলের যে বিশ্বাসের ধরন, যে টাইপ আছে, সেটা নিয়ে যদি অভিযোগ থাকে, মন্তব্য থাকে, আপনি করুন আপনার মতো করে। তার পালাগানে যদি কেউ যেতে চায় যাবে। আপনার পছন্দ না হতে পারে। বাট এটা সহ্য করে তার সাথে সহাবস্থান করাটাই হচ্ছে গণতন্ত্র। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে গত ১ বছরের মধ্যে ফেব্রুয়ারির ২১ তারিখ, তারপরে মার্চ, গত বছরের শেষের দিকে বেশ কয়েকটি ঘটনা। আবার একটা তাৎক্ষণিক পর্যবেক্ষণ যেটা কয়েকটা জায়গায় ঘটেছে স্থানীয়দের বাধায়, কখনো তৌহিদি জনতার বাধায়। যেটা হচ্ছে কোনো বাউলকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কোথাও ধারাবাহিকভাবে যে সমস্ত মেলা চলে দীর্ঘদিন যাবৎ, সেই মেলাগুলো হয় সংক্ষিপ্ত করতে হচ্ছে অথবা কোনো মেলা করতে পারছে না। বা থাকলেও গানের অংশটা বাদ দিতে হচ্ছে। গানের অংশটা বাদ দিতে হচ্ছে। এই যে লক্ষণগুলো, অর্থাৎ এই সবগুলো বাউলদেরকে কেন্দ্র করেই এই বিষয়গুলো গড়ে ওঠে এবং আগে বাউলদের যে অংশগ্রহণে যে মেলাগুলো অনেক বড় আকারে হতো, তারা অনেকটা ভয়ে বা আতঙ্কে যেকোনোভাবেই হোক তারা কমাতে শুরু করছে। এই বিষয়গুলো এই সরকারের উপরে দায়ভারটা পড়ে কিনা এই সময়ে, যেহেতু এই ঘটনাগুলো ঘটছে? শতভাগ পড়ে, শতভাগ পড়ে। খেয়াল করুন পুলিশের আমি তো আসলে একটু এমপ্যাথি রাখার জন্য বলি। আমি যদি বলি আমি একটা কথাও শুনতে চাই না। পুলিশের মন খারাপ তাই কাজ কম করে বলে পুলিশ কম বেতন নিয়েছিল? সেটাই। একজন উপদেষ্টাও যেহেতু ভালো কাজ হচ্ছে না, বেতন কম নিয়েছে। আমরা যদি এই ভাষায় কথা বলি এখন, আমরা তো আসলে আমাদের প্রবলেম গুলো রিকগনাইজ করতে চাই বলে আমরা এমপ্যাথি রেখে কথা বলি। আমি তো আপনাকে সমান বেতন দিচ্ছি। আবার বেতন বাড়ানোর জন্য কথা হচ্ছে। তাই না? পে স্কেল করে যেতে হবে। বিরাট সব দাবি আছে। তো আপনার তো বেতন কমে না, আপনার সার্ভিস কেন কম হবে? সেটা না মানা পর্যন্ত তারা তো আসলে এগ্রি করেছেন যে এই দায়িত্বটা পালন করবে। কিন্তু আমি বলছি, যখন আপনি বলছেন ওটা, তো আমি তো এই প্রশ্ন করব। শতভাগ দায় সরকারের। এবং আমি প্রায় বলি এই কথাটা, ধরুন একটা সরকারের লিস্ট কি সিরিয়াসনেস আছে? ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা। আমি যদি দেখতাম, আমি বলছি না অন্য কেউ একজনকে চেঞ্জ করে ওনার শাফল করে দিতে পারতেন বা নতুন কেউকে আনতে পারতেন। দিলেই সমাধান হতো তা না। কিন্তু দিলে বুঝতাম যে আপনি এটা কগনিজেন্সে নিচ্ছেন। মানে আপনি পাত্তাই দিচ্ছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা শেখ হাসিনার সময় দেখতাম প্রচুর সমালোচনা হচ্ছে, বাট শি ডাজন্ট কেয়ার। শেখ হাসিনার মতো মানুষকে এটা করতে হয়। কারণ কি জানেন? তারা বোঝাতে চান আমার চয়েসে কোনো ভুল নাই। যেহেতু উনি একজন omnipotent লিডার হিসেবে তাকে পোর্ট্রে করেন। কিন্তু ডক্টর ইউনূস ইলেক্টেড না হলে উনি খুবই গণতান্ত্রিক মানুষ। আমি বহু সময় দেখেছি উনি ওনার ভুল স্বীকার করছেন, বলছেন। কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো কিছু আসলে দেখি না। এবং ঘটনাচক্রে ওনার কাছে কৃষি মন্ত্রণালয়ও আছে। উনি ২ মন্ত্রী তো। কৃষির মতো এত বড় একটা মন্ত্রণালয়েরও মন্ত্রী তিনি। যিনি স্বরাষ্ট্রই ঠিকমতো চালাতে পারছেন না। সো ওভারঅল এটা অনিবার্যভাবেই সরকার, এবং আমি আরো সরি এভাবে বলার জন্য স্পেসিফিকলি বলছি, প্রধান উপদেষ্টার ব্যর্থতা এটা। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে নির্বাচনের সময় হয়তো এই ঘটনাটা সামনে না আসলে সেই প্রসঙ্গগুলো অনেক আলোচনায় আসতো। আমরা দেখলাম আসন সমঝোতা নিয়ে এক ধরনের আলোচনা। এবং আলোচনাটা বিএনপি থেকেই শুরু হচ্ছে সবচেয়ে বেশি। প্রায় ৪০ টি প্রার্থিতা নিয়ে এক ধরনের অসন্তোষ দেখা গেছে সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল, এবং কোনো জায়গায় কেউ বলছেন যে এটা পরিবর্তন না করলে বিএনপির ভরাডুবি হবে, এবং বিএনপিরই লোক তারা। বিএনপির মানে আমি আত্মীয়স্বজন বলি, মানে তারা হয়তো কেউ প্রার্থিতা পাননি, বাট বিএনপির কর্মী বা নেতা স্থানীয় পর্যায়ে। আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো আসলে বিএনপির আসলেই ভরাডুবির কারণ হয়ে
উঠছে কিনা? ভরাডুবি না হলেও নির্বাচনে প্রভাব পড়বে। বিশেষ করে এভাবে বলতে চাই যদি স্বতন্ত্র হিসেবে অনেকে দাঁড়িয়ে যান। জি। এটা ঝুঁকির প্রশ্ন। অনেক জায়গায় হবে না। আমি সরি এভাবে বলার জন্য অনেকে পছন্দ করবেন না। মানে অনেকে মনে করেন বিশেষ করে জামায়াতের সমর্থকরা জামাত বিরাট শক্তিশালী হুম, দল-টল হয়ে গেছে। কেউ মনে করেন বিএনপির এই অন্তর্কোন্দল যদি থাকে স্বতন্ত্র প্রার্থী জামাত ক্ষমতায় চলে যাবে। আমি মনে করি না। হুম, কিছু সিট বাড়তে পারে। কিছু জায়গায় যেখানে জামায়াত হয়তো নেক টু নেক ফাইট করবে বা হুম, কাছাকাছি ফাইট করবে। সেই জায়গায় যদি বিএনপির একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হন এবং হুম, তিনি যদি বেশ কিছু ভোট পেয়ে যান, হুম। তখন যিনি বিএনপি জেতার কথা ছিল তার ভোট আ কমিয়ে জামাত জিতে যেতে পারে। সো ভরাডুবি হবে না কিন্তু বিএনপি যদি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায়, বিএনপি ১০, ১৫, ২০ সিট কমও পেতে পারে। সেটা জামাতের ভাগে যেতে পারে। এইটুকু হতে জামাতের পারে। পক্ষ থেকে যেটা এখন বলা হচ্ছে স্পষ্ট করে তারা বলেনি, যদিও তারা প্রচারণা চালাচ্ছে এবং অনেক আগেই তাদের প্রার্থীর বিষয়ে তারা সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু ১ আসনে ১ প্রার্থী অর্থাৎ ৩০০ আসনে ৩০০ প্রার্থী। এরকম ভাবেই ভেবে নেয়া যায়। আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে। কিছু জায়গায় পরিবর্তন হতে পারে। আমরা অতীতে কখনোই জামায়াতের সরাসরি একক নির্বাচন দেখিনি। এবারের অভিজ্ঞতাটা যা হতে যাচ্ছে তাতে মনে হচ্ছে আগের থেকে ভিন্ন হবে। বিএনপির থেকে আলাদা থাকাটা তাদের জন্য আসলে প্রভাব ফেলবে কিনা? প্রভাব তো ফেলবে, থাকা ছাড়া উপায় নেই। আমার খুব ধারণা ওরা বিএনপির সাথে থাকতে চেয়েছিল। কিন্তু বিএনপি তাকে রাখবে কেন? আর বিএনপি যদি তারা থাকে তাহলে পুরো নির্বাচনটা এক পক্ষের হয়ে যায় এক কিনা? পক্ষের হয়। ইনফেক্ট একটা তত্ত্ব বের করার চেষ্টা হয়েছে। আমি কোন জায়গায় শুনেছি যে বিএনপি তো একটা জাতীয় সরকারের কথা বলছে। হুম, যদি জামাতকে নেবে না, হুম, তো জাতীয় সরকারের কথা বলছে। তো তাই যদি হয়, একটা জাতীয় সংসদ মানে হুম। সবাইকে ছেড়ে সবাইকে সংসদে নেন হ্যাঁ, এবং ওখান থেকে একটা জাতীয় সরকার জামাত সম্ভবত সরকারেও থাকতে চেয়েছে। কিন্তু হুম। এখন তো আসলে তাদের আর উপায় নেই। তাদেরকে এইটা বিরোধী দল। করতেই হবে। হুম, করতেই হবে এবং আমি মনে করি ইটস আ ভেরি রাইট টাইম। জামাতের শক্তি আসলে কতটা? এটা হুম, বিএনপিরও মাপা দরকার ভবিষ্যতের জন্য। হুম। এবারে একটা কি সেই পরিমাপটা হবে বলে মনে হয় আপনার কাছে? মোটামুটি এবং তা তা এবারই শুধু সুযোগ। কারণ কিন্তু হচ্ছে জামাতের সাথে সমমনা যে ৮ দলের সখ্যতার কথা বলা হচ্ছে সেইটা তারা জোট স্বীকার করেনি কিন্তু এটা জোটের মতোই দেখাচ্ছে। ওরকমই তারা আসলে বিহেভ করছে। সমঝোতা করবেন হ্যাঁ, সেটাও বলছি। তাও হুম, যদি করে তাহলে আরো ভালো হয়। হুম। জামাত এবং ইসলামী দল। হুম, ইসলামী জি, পলিটিক্স যারা করেন জি, তাদের ভোট আসলে কেমন জি, হচ্ছে। এবং এবার বিএনপি এটা এফোর্ড করতে পারে কারণ হচ্ছে এবার যদি সিট ওই জোট বেশি কিছু পায়ও এটা হুম, ওর ক্ষমতায় যাওয়ার চ্যালেঞ্জ করতে পারবে না। হুম। ফলে দিস ইস হাই টাইম মানে আওয়ামী লীগ এবারে মাঠে নাই সেই জায়গাটায় একদম। বিএনপি মানে প্রতিদ্বন্দ্বীহীনের মতো অনেকটা। অনেকটা হুম, আমরা এভাবে যদি বলি যে বিএনপি হুম, অনেকেই বলেন ধরুন হুম, ২৫০ র মতো সিট পেতে পারে। হুম। তো ওখান থেকে আরো ২০, ২৫, ৩০ টা যদি কমও কমে পায়, হয়, হ্যাঁ। তাও অনেক সিট সে হুম, 2/3 মেজরিটি আছে কিন্তু সে শক্তিটা বুঝতে পারল। হুম, কত পার্সেন্ট পপুলার ভোট পেল, কোন সিটে তারা ভালো করল। হুম। এটা বিএনপির জন্য ভবিষ্যৎ নির্বাচনের কৌশল ঠিক করার জন্য কাজ দেবে। তো আমার মনে হয় এটা ঠিকই হবে এবং বিএনপি সঠিকভাবেই জামাতকে আসলে সাথে নেবে না। এনসিপির প্রসঙ্গে আসি। এনসিপি নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। একসময় বিএনপির সাথে যাওয়া, একসময় জামাতের সঙ্গে বৈঠক হচ্ছে। তারপরে তারা নিজেরা এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দল মিলে তারা মধ্যপন্থা অবলম্বন করেন যারা তারা মিলে আরেকটি করবেন। এখন পর্যন্ত এসে কোথায় দাঁড়াচ্ছে? তারা কি আসলে আ নিজেদের সুবিধাজনক জায়গা খুঁজে পাচ্ছেন না? ব্যাপারটা এরকম যে কারণে স্পষ্ট করছেন না, এটা মনে করেন আপনি? আমি নিশ্চিত নই তবে আমার একটা অনুমান আছে, জি। বিশ্লেষণ আছে। সেটা হলো এনসিপির যারা বিএনপির কাছ থেকে সিটের ছাড় পেতে পারেন। আমার আচ্ছা, ধারণা তারা বিএনপির সাথে অ্যালাইনড হওয়ার চিন্তা করবেন। আচ্ছা। কারণ জোট যদি হয় ওনারা যদি যে কেউ পার্লামেন্টে যেতে পারেন সেটার হুম, একটা হিসেব। আবার যারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ সিটের ছাড় পাবেন না, হুম। তারা বিএনপির সাথে না যাওয়ার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একই দল মানে একটি দল জি। ২ দিকে মানে এই মুহূর্তে এবারের নির্বাচনের জন্য কি কেউ বিএনপির সঙ্গে কেউ আ জামায়াত ইসলাম বা ধর্মভিত্তিক দলের সাথে এটা কি আসলে বাস্তবতা আছে না, কিনা? কিন্তু এখন ওই ফাইটটা চলছে। আচ্ছা। এখন ওই ফাইটটা চলছে। ডিসিশন তো একটাই হবে। হুম। ফাইট হচ্ছে যারা হুম। ধরুন বিএনপির ক্ষেত্রে ছাড় পেতে পারেন, রাইট। তারা চাইবেন যে বিএনপির এমবের সাথে সঙ্গে যাই। যেতে। তাতে তাদের জেতার সম্ভাবনা বাড়ে। হুম, আবার মধ্যের জায়গায় থাকা, একা নির্বাচন করা। তবে আমি অন্তত আইডিওলজিক্যাল জায়গায় একটা কথা একটু বলতে চাই। এনসিপি যদি জামাতের সাথে জোটে যায়, এনসিপির জন্য এক ধরনের ডিজাস্টার এটা। ডিজাস্টার কেন? অনেকে বলেন বিএনপির সাথে তো জামাত জোট করেছে। তাতে হুম, কি হয়েছে? তাতে সমস্যা হয়নি। কারণ বিএনপির জোটে অল্প কিছু সিটে ছাড় নিয়ে জামাত এসছে। সো হুম। জামাত ওয়াজ আ ভেরি মাইনর পার্টনার অফ হুম। দ্যাট অ্যালায়েন্স। এখানে বলা যায় যে জামাত বিএনপির সঙ্গে গেছে। আর এখানে এনসিপি জামাতের সঙ্গে যাবে। সঙ্গে যাবে মাইনর পার্টনার হুম, হিসেবে। সো জামাত এখানে বিগ ব্রাদার তার হুম, পার্ট হিসেবে যাচ্ছেন। এবং এনসিপি যে মধ্যপন্থী রাজনীতির কথা বলে শুধু জামাত না এখানে কিন্তু আরো অনেকগুলো ইসলামী দল আছে। হুম, এটা
মোটা দাগে একটা ইসলামিক মোর্চা। এই কারণে আবার এনসিপি কে জামাতের খুব প্রয়োজন, কারণ তার একটা ফেসও লাগবে কিছু, যেখানে সব শুধু ইসলামী দল না, এখানে মধ্যপন্থী দল আছে এবং গণ অভ্যুত্থানের ফেস হিসেবে তাদের তো আলাদা মূল্য আছে। তো তারা চেষ্টা করবে, কিন্তু জামাত খুবই গেইন করবে যদি এনসিপি কে সাথে নিতে পারে। তারা জিতুক না জিতুক, কিন্তু এনসিপি বিরাট লস কিন্তু হবে। এনসিপির দিক থেকে আপনি যতটা তাদের কথা শুনেছেন, বুঝেছেন, তাতে আপনার কি মনে হয় তারা কি আসলে জামাতের রাজনীতির যে মানে আইডিওলজিক্যাল জায়গাটা সেটাকে তারা মানে এন্ডোর্স করে? আমার মনে হয় না। বেশিরভাগই। ওর মধ্যে আসলে নানান রকম মত পথের মানুষ জি। আছে। অনেকে আবার আছেও যে তারা এই ধরনের চিন্তার বাইরে না। কিন্তু দিনের শেষে আমার মনে হয় তারা জামাতের সাথে অ্যালায়েন্স এ যাবে না। আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে, কিন্তু শেষে একটা প্রশ্ন করতে চাই। আপনি জাতীয় একটা সরকারের কথা বলছিলেন যেটি জামাতের পক্ষ থেকে মানে আলোচনা জাতীয় তো হয়েছে। সংসদ, জি। মানে এই ধরনের একটা জাতীয় সরকার সংসদ। যেটাকে বলে জাতীয় সংসদ, জাতীয় কি সরকার? হ্যাঁ, সরকার তো বিএনপি বলছে, কিন্তু ওরা বলছে বলছে সংসদটাই তুমি তো স হ্যাঁ, সরকারে সবাইকে নিবা, সংসদেও সবাইকে ছেড়ে টেড়ে নিয়ে যাও। নিয়ে যাওয়া। তো সেই আলোচনার ক্ষেত্রে আ আমি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তার একটা বক্তব্য আমাদের অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন যে আসলে এর দরকার হয় না। এরকম উনি পুরো বিষয়টাকে এক পক্ষ হিসেবে এবারে যারা নির্বাচনে এখন পর্যন্ত অংশগ্রহণ করছেন, তারা এক পক্ষের কাজে, এদের জন্য আসলে নির্বাচন করে টাকা পয়সা খরচ করার দরকার নাই। তারা একটা সরকার ঘোষণা করে দিলেই হয়। এরকম কথা বলছিলেন। আপনি এটার বিপরীতে কি মন্তব্য করবেন? আমি ঠিক সেটা মনে করি না। একসময় হ্যাঁ, অ্যালায়েন্স এ ছিলেন। জি। একসময়ের অ্যালায়েন্স থাকা আর পরে সেটার সাথে ভীষণ রকম নেগেটিভ সম্পর্ক। আমি একটা উদাহরণ দেই। জামাতের সাথে জোট হলো। ৯১ সালে বিএনপির তো সরকার গঠন করার সিট হয়নি। হুম, জামাত হুম, সমর্থন দিয়ে সেটা হুম। এনশিওর করেছে। জি। সেই জামাত শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে আন্দোলন করে হুম, বিএনপির পতন ঘটানো, ওই যে সরকার হুম, হুম। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ৯৬ বাধ্য করা হুম, ৯৬ তে করা। সেই জামাত আবার একে এসে জোট করলো। সেই হুম। জামাতের সাথে এখন বিএনপির তো আওয়ামী লীগের সাথে যেরকম শত্রুতার সেরকম। সেরকম মানে পরিস্থিতি হয়েছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। সুতরাং এককালে জোটে হুম, থাকাকে জনাব পাটোয়ারি যেভাবে বলছেন, আলাদাভাবে হলে আমি নিশ্চিত জামাত যে জায়গায় ওগুলোতে সম্ভব হুম, খুবই টাফ ফাইট করবে। আমি মনে করি জনাব পাটোয়ারি যে প্রসঙ্গে বলছেন সেই জায়গায় আমি একমত। জাতীয় পার্টি যেহেতু নিষিদ্ধ দল না। হুম, আমি ইনফেক্ট এটা নিয়ে পাবলিকলিও কথা বলছি যে জাতীয় পার্টিকে হুম, নির্বাচন কমিশন ডাকেনি। কিসের হুম, ভিত্তিতে? ওরা নিষিদ্ধ নন, তাদের কর্মসূচি নিষিদ্ধ না। তাদেরকে হুম। ওখানে ডাকা এবং তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য খুবই লেভেল প্লেইং ফিল্ড এ যে আলাপ করি সেটা নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। আমি মনে করি। সো তারাও ওখানে থাকবেন। অনেক ধন্যবাদ ডাক্তার ধন্যবাদ। জাহিদুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। বাউল ফকিরের উপরে যে হামলা আমরা মানিকগঞ্জে দেখলাম, সেখান থেকে রাজনৈতিক নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। এরকম খবরের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com এবং আমাদের YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে